আজকে সামগ্রিক আয় ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের ওই সব টপিকগুলো আসে পরীক্ষায়, যে কি সঞ্চয়, বিনিয়োগ বা স্বয়ংমূলক, পরিচিতবোধ, সেগুলো জ্ঞানমূলক প্রশ্নে আসে, বিশ্লেষণমূলক প্রশ্নে আসে, আবার এক এক ভাবে আসতে পারে পরীক্ষায়। আবার তোমাদের কিছু কিছু প্র্যাকটিস আছে ওখানে, ওইগুলোর প্রেক্ষিতে সামগ্রিক ব্যয়ের প্রেক্ষিতে কিছু প্র্যাকটিস আছে, ম্যাথ প্র্যাকটিস। আমি আজকে তোমাদেরকে 2-3টা উদাহরণ দেখিয়ে দিব তোমাদের বই থেকে, তোমরা এগুলা প্র্যাকটিস করলে পারবে। তোমরা দেখবে বিভিন্ন ইয়ার কোশ্চেনে এই ধরনের প্রশ্ন এসেছে, যে কিভাবে সামগ্রিক চাহিদা পাওয়া যায়, বা কিভাবে জাতীয় আয় পাওয়া যায়, ভারসাম্য জাতীয় আয় পাওয়া যায়, কিভাবে ভোগরেখা পাওয়া যায়, বা কিভাবে বিনিয়োগ রেখা পাওয়া যায়, এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। তোমরা একটা বুঝতে পারলেই কিন্তু বাকি সব আশা করি তোমরা বুঝতে পারবে। যেমন ধরো তোমাদের এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে, কোন একটা অর্থনীতি সি, অর্থাৎ ভোগ ব্যয় হচ্ছে 1000, বিনিয়োগ ব্যয় ইনভেস্টমেন্ট ঠিক আছে 500, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে কত 200, এবং এক্স এন মানে এক্স মাইনাস এবং এক্সপোর্ট মাইনাস ইনপুটের পার্থক্য হচ্ছে কত 100। এখন তোমাদেরকে বললো যে সামগ্রিক চাহিদাটা নির্ণয় করতে, সামগ্রিক ব্যয় ঠিক আছে। আমরা দেখেছি অ্যাড ইকুয়াল টু এই, অ্যাড ইকুয়াল টু কি দেখেছি এই, তাহলে সামগ্রিক চাহিদা মানে হচ্ছে সামগ্রিক ব্যয়, সামগ্রিক ব্যয়টা নির্ণয় করতে বলেছে। তাহলে এক্ষেত্রে তো আমরা সহজেই জানি অ্যাড ইকুয়াল টু কি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ এক্সএন। তাহলে এই যে এটা পেয়েছি সেটা কোন ধরনের অর্থনীতিতে, মুক্ত অর্থনীতিতে। যদি তোমাদেরকে বলা হয় মুক্ত অর্থনীতিতে সামগ্রিক চাহিদাটা কত সেটা বের করো, তখন আমরা কি করতে পারি এক্স মাইনাস এমটার ক্ষেত্রে যুক্ত করতে পারি। তাহলে আমাদের কত আসে, সি এর মান আমরা পেয়েছি 1000, আই এর মান পেয়েছি 500, জি এর মান পেয়েছি 200, যোগ এক্স মাইনাস এম পেয়েছি 100। তাহলে আমাদের মোট হয় কত 1800, ঠিক আছে। তাহলে আমরা সামগ্রিক চাহিদা বা সামগ্রিক ব্যয় পেয়েছি কত 1800। এখন যদি বলা হয় তোমরা মুক্ত অর্থনীতিতে না, তোমরা কোথায় সেটা ব্যবহার করে থাকো, আবদ্ধ অর্থনীতিতে। তাহলে যদি আবদ্ধ অর্থনীতিতে আমাদেরকে সামগ্রিক ব্যয়টা বা সামগ্রিক চাহিদাটা বের করতে বলে, এটা দেওয়া থাকা সত্ত্বেও যদি বলে আবদ্ধ অর্থনীতিতে বের করো, তখন তোমাদেরকে কি করতে হবে, এক্স মাইনাস এমটা কি করতে হবে, বাদ দিতে হবে। যদি এক্স মাইনাস এমটা বাদ দাও, তখন সেটা কত হয়ে যাবে, 1800টা কত হয়ে যাবে 1700, ঠিক আছে। এখন আমি কি এটুকু পর্যন্ত আমাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা এগ্রিগেট ডিমান্ডটা পাই কত 1700 আবদ্ধ অর্থনীতি, আর মুক্ত অর্থনীতিতে কত পাই 1800। আমরা এখন আরেকটা মডেল আলোচনা করব, সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় কিভাবে নির্ণয় করা। ভারসাম্য জাতীয় ওয়াই এর মানটা আমরা কিভাবে পেতে পারি। তোমাদের জাতীয় আয়ের মডেলটা তো আমরা জানি, y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, যেটা আয় সেটাই ব্যয়। তাহলে যেটা আয় সেটাই ব্যয়, আমরা ব্যয় সমীকরণটা পেয়েছি সি প্লাস আই প্লাস জি, তার মানে সেটাই y। এখানে সি ইকুয়াল টু দেওয়া আছে 50 প্লাস 0.8 y। আমরা একটা ভোগ সমীকরণ জানি, ভোগ সমীকরণটা হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এ প্লাস বি ওয়াই, যেখানে আই এর মান দেওয়া আছে 30 এবং জি এর মান দেওয়া আছে 70। তাহলে আমাদের মান বের করতে হবে কার, ভারসাম্য জাতীয় আয় মানে হচ্ছে আমাদের মান বের করতে হবে ওয়াই এর। এবং ওয়াই এর মান যদি আমরা বের করতে যাই, তখন আমরা কি করব, ওয়াই ইকুয়াল টু সি এর মান আমরা এখানে বসাই 50 প্লাস 0.8 ওয়াই, আই এর মান কত পাই আমরা 30, জি এর মান পাই 70। আমরা কি করতে পারি, y ইকুয়াল টু, যে জিনিসটাকে আমরা পক্ষান্তর করতে পারি, y মাইনাস 0.8 y, 50 প্লাস 30 প্লাস 70। তাহলে আমরা কি পাই, 1 থেকে 0.8 y বা যদি বাদ দেই, আমরা পাই 0.2 y ইকুয়াল টু কত হয় 140। তাহলে আমরা y এর মান কত পাই 140 কে, সরি আমি আরেকটু করে এটা বলি, আমাদের যোগফলটা হচ্ছে 150। তাহলে আমরা দেখছি 1 থেকে 0.8 y যদি যায় 0.2 y থাকে, 50, 30 এবং 70 যোগ করলে হয় 150। 150 কে যদি আমরা 0.2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাই 750। তাহলে আমরা ভারসাম্য জাতীয় আয় পেয়ে গেছি, y ইকুয়াল টু কত 750।
এখন আমরা ভারসাম্য জাতীয় পেয়েছি। এখন যদি তোমাদেরকে বলা হয় যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 70 টাকা থেকে আরো বেশি বাড়ানো হয়েছে, 70 টাকা থেকে যদি বেশি বাড়ানো হয় তাহলে কি জাতীয় আয় বাড়বে নাকি কমবে? ঠিক আছে, তোমাদের কাছে প্রশ্নটা থাকলো যে যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেওয়া হয় 70 টাকা থেকে সেটা 100 টাকা বা 200 টাকা করা হয়, তা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি যদি 200 হয় তখন জাতীয় আয়ে কি পরিবর্তন হয়? তোমরা নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তোমাদেরকে আমি আরেকটা প্র্যাকটিস দেখাচ্ছি, সেটা হচ্ছে c = 50 + 0.8y থেকে ভোগরেখা আঁকো। বলছিলাম আমি আবার বলছি, তোমাদের বিভিন্ন এর কোশ্চেন গুলো দেখলে তোমরা বুঝতে পারবে। c = 50 + 0.8y থেকে ভোগরেখা আঁকো। এটা এই ধরনের না হয়ে অন্য ধরনের একটা তোমাদেরকে সমীকরণ দিতে পারে, বিভিন্ন ধরনের সমীকরণ দিয়ে তোমাদেরকে বলতে পারে ওখান থেকে কি ভোগরেখাটা আঁকো। তাহলে ভোগরেখা মানে হচ্ছে কি অর্থাৎ এই যে কনজাম্পশন কার্ভ, যেটাকে বলা হয় কনজাম্পশন কার্ভ, ওই কনজাম্পশন কার্ভটাকে আমাদেরকে কি করতে হবে? আঁকতে হবে। পরীক্ষায় ভোগরেখা আঁকতে বলতে পারে, বিনিয়োগ রেখা আঁকতে বলতে পারে, সঞ্চয় রেখা আঁকতে বলতে পারে। যেহেতু এখানে ভোগরেখা দেওয়া, ভোগ সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাদেরকে কি আঁকতে হবে? ভোগরেখাটা আঁকতে হবে। তাহলে c = 50 + 0.8y, এটা আঁকার জন্য আমাদেরকে কি করতে হবে? রেখাটা আঁকার জন্য y এর বিভিন্ন মান বসাতে হবে। y এর বিভিন্ন মানের জন্য আমরা কি পাবো? c এর বিভিন্ন মান পাবো। সেটা আমরা একটা সূচির মধ্যে মাধ্যমে দেখাতে পারি। তাহলে আমরা এই যে ভোগ সমীকরণ থেকে একটা সূত্র এঁকেছি, y এর বিভিন্ন মানের জন্য c এর বিভিন্ন মান। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আমরা ভোগরেখাটা আঁকতে পারবো। y এর মান যখন 0, অর্থাৎ আমি যখন এখানে 0 বসাচ্ছি তখন c এর মান পাচ্ছি কত? 50। y এর মান যদি আমি 100 বসাই, যে 100 বসাই, তাহলে আমরা কত পাই? c = 50 + 0.8 × 100, তখন আমরা পাই কত? 130। ঠিক আছে, সমান 130। এরপর যদি y এর মান আমরা 200 বসাই, তাহলে c এর মান পাই আমরা কত? 210। তাহলে y এর বিভিন্ন মানের জন্য আমরা c এর বিভিন্ন মান পেয়ে গেছি। এই বিভিন্ন মানগুলোকে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি, অর্থাৎ আমরা একটা ভোগ সমীকরণ থেকে একটা ভোগরেখা এঁকে দেখাতে পারি। ধরলাম আমি ভূমিকে দেখাচ্ছি আয়ের পরিমাণ, ভূমিকে দেখাচ্ছি আয়ের পরিমাণ, তো y এর পরিমাণ, এবং লম্বকে দেখাবো আমি কিসের পরিমাণ? ভোগের পরিমাণ c। ঠিক আছে, তাহলে আমাদের y লাগছে কত? 0, 100, 200। তাহলে y এর মান যখন 0 তখন c এর মান হচ্ছে কত? 50। y এর মান যখন 0 তখন c এর মান 50। y এর মান যখন 100 তখন c এর মান হচ্ছে 130। ধরলাম 10, 20, 30, দুইটা আমরা বিন্দু পেয়ে গেছি। এবং y এর মান যখন 200 তখন c এর মান হচ্ছে 210। তাহলে আমরা কনজাম্পশন কার্ভটা পেয়ে গেছি, তিনটা বিন্দু মিলে আমরা যে কার্ভটা পেয়ে গেছি সেটা হচ্ছে কনজাম্পশন কার্ভ। আর এই সিটাই হচ্ছে c = 50 + 0.8y। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভোগরেখা। এবং তোমাদের পরীক্ষায় এই সমীকরণটা না এসে অন্য সমীকরণ আসতে পারে, সেটা 50 + 0.8 না হয়ে সেটা 100 + 0.5y হতে পারে, অথবা 0.5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। যেখানে c = 50 হতে পারে, 70 হতে পারে, 80 হতে পারে, যে কোনো ধরনের মান তোমাদেরকে দিতে পারে। এবং ওখান থেকে বলা হতে পারে যে এই রেখা থেকে, এই সমীকরণ থেকে ভোগরেখা আঁকো। তখন তোমরা কি করবে? y এর বিভিন্ন মানের জন্য c এর বিভিন্ন মান বের করবে, c এর বিভিন্ন মান বের করে তোমরা ভোগরেখাটা কি করে ফেলতে পারবে?
এঁকে ফেলতে পারবে। এভাবে তোমাদেরকে বুক রেখা আঁকতে বলতে পারে, বিনিয়োগ রেখা আঁকতে বলতে পারে, সঞ্চয় রেখা আঁকতে বলতে পারে। আমি আশা করছি তোমরা আঁকতে পারবে। যদিও এই জিনিসটা তোমরা বুঝে থাকো, ভালোভাবে একটু নিজেরা বুঝে নাও, একটু প্র্যাকটিস করো। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা বাসায় একটু পড়াশোনা করবে, নিজেরা একটু বোঝার চেষ্টা করবে। আজকে এটুকুই। ধন্যবাদ সবাইকে।